অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট করলেন। এটা করমুক্ত, শুল্কমুক্ত, লেভিমুক্ত। সবচেয়ে বড় পরিবর্তন, যে কোনো বাংলাদেশের জন্য অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা হবে। ইন্টারেস্টটা টাকায় পাবে না, ডলারেই পাবে। একসময় বাংলাদেশ ব্যাংকের কাছে আমার হাত পাততে হবে না, আমার কাছে প্রচুর ডলার থাকবে। ওবিও ফিক্সড ডিপোজিট, এটা হবে দ্বিতীয় সর্বোচ্চ সোর্স। দর্শক, আপনাদের স্বাগত আমাদের টিবিএস বিজনেস লতে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব অফশোর ব্যাংকিং আইন নিয়ে। আপনারা জানেন সম্প্রতি সরকার প্রথমবারের মতো বাংলাদেশে অফশোর ব্যাংকিং আইন পাশ করেছে। তো এই আইনটি পাশ করার পর আপনারা অফশোর ব্যাংকিং আপনারা জানেন, যেটা আমরা আরো বেশি আলোচনা করব। আমি সংক্ষেপে যেটা বলে দিচ্ছি, যেটা আসলে ফরেন কারেন্সিতে যেই ট্রানজেকশনগুলো হয়, ডিপোজিট নেওয়া হয়, লোন দেওয়া হয়, অর্থাৎ ব্যাংকের অনশোর পার্ট হচ্ছে ডোমেস্টিক যে অপারেশন এবং অফশোর হচ্ছে ফরেন কারেন্সি অপারেশনটা। তো এইটা আসলে নতুন যে আইনটি হলো, সেই আইনটি হওয়ার পর এখন অনেকগুলো অপরচুনিটিস ওপেন হয়েছে যে কিভাবে ফরেনাররা বা নন রেসিডেন্ট বাংলাদেশিরা এখানে আমাদের বাংলাদেশি ব্যাংকে ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে ট্যাক্স ফ্রি বেনিফিট পাবেন। তো এই আইনটি নিয়ে এখন বাংলাদেশের সকল কমার্শিয়াল ব্যাংকগুলো প্ল্যান করছে বা অনেকেই শুরু করেছে রোড শো করা। দেশের বাইরে বিভিন্ন দেশে তারা রোড শো করছে, যাতে করে এই আইনটি সম্পর্কে সচেতন করা যে কিভাবে ফরেনারদের ডিপোজিট বাংলাদেশে আনা যায় এবং অফশোর ব্যাংকিংয়ে ইনভেস্টমেন্ট আনা যায়। তো এই বিষয়টি নিয়ে আসলে এই আইনটি কেমন হলো, কি আছে এই আইনটিতে, এবং এই আইনটি আমাদের ইকোনমিতে কি ধরনের ভূমিকা রাখবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। তো আপনারা সম্প্রতি আমরা জানলাম যে আপনারা সম্প্রতি ইউরোপের দুটো দেশে আপনারা রোড শো করে এসেছেন এবং আপনারাই প্রথম ব্যাংক, আপনারা দেখলাম যে প্রথম রোড শো করেছেন এই আইনটি নিয়ে এবং ডিপোজিট প্রোডাক্টও অলরেডি ডেভেলপ করে ফেলেছেন। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে অফশোর ব্যাংকিং আইন, এটি আসলে কি আছে আইনটিতে? কারণ আমরা তো জানি যে অফশোর ব্যাংকিং কিন্তু আমাদের আগেও ছিল। তো এই আইনটি হওয়ার পর আসলে ডিফারেন্সগুলো কি আসলো? থ্যাংক ইউ। আমরাই প্রথম ব্যাংক যারা পত্রিকায় হাফ পাতা বিজ্ঞাপন দিয়ে বড় আকারে আসলাম। আমরাই প্রথম ব্যাংক যারা এর প্রসেসটা পুরো রেডি করলাম। 1 মাসের অধিক সময় লাগলো। নভেম্বরের একদম শেষ 29 তারিখ গত বছরের সেন্ট্রাল ব্যাংকের সার্কুলার এটা। তো আইন তো সেদিন হলো 3 তারিখে বা 4 তারিখে মার্চ মাসের। তো আমরা এগোনোর চেষ্টা করলাম, হেল্পলাইন তৈরি করলাম, সমস্ত ব্রাঞ্চে সমস্ত ফর্ম পাঠালাম, ইত্যাদি করলাম, রেডি হলাম। চেঞ্জ যেটা হলো যে আপনি আপনার ভূমিকায় প্রথম যেটা বললেন যে আমরা জানতাম আগে থেকে অফশোর ব্যাংক বিদেশিদের এবং নন রেসিডেন্ট বাংলাদেশিদের। আপনার কথার মধ্যেই দেখেন যে চেঞ্জটাকে আপনি ধরতে পারছেন না। চেঞ্জটা হচ্ছে এখন সরকার এটা যেটা করলো, অফশোরে আমাদের চিরকালই অফশোর ব্যাংক ইউনিটে আমরা ব্যাংকে লোনগুলো নিতাম বিদেশিদের থেকে। এডিবি, এফএমও, আইএফসি, যত বিদেশি লেন্ডার আছে তাদের থেকে লোন নিয়ে আমরা আমাদের ফরেন ট্রেড ব্যবসাটা চালাতাম। পুরো দেশে প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার অফশোর ব্যাংকিংয়ের লোন নেওয়া আছে। এটা যা ছিল তাই থাকছে। সরকার এখন যেটা করলেন, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট করলেন নতুন সার্কুলার দিয়ে, এবং পরে পার্লামেন্ট আইন পাশ হয়ে গেল। এটা করমুক্ত, এটা সকল করমুক্ত, শুল্কমুক্ত, লেভিমুক্ত। এর সুদের উপরে কোনো কর নেই এবং হিসাবটাও করের হিসাব মুক্ত। অর্থাৎ এটার হিসাবটাও আপনার ট্যাক্স ফাইলে দেখাতে হবে না বলেই আমার বিশ্বাস। আমি আইনটা পড়েছি। তো সুদ ও হিসাব দুটোকেই সরকার সমস্ত কিছু মুক্ত করে দিল। তাহলে দাঁড়াচ্ছে কি, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আগেও ছিল, $1 ওখানে কেউ রাখতো না, রেট ছিল না কোনো, আমরা রেট দিতাম না। ডিপোজিট প্রোডাক্টও কিন্তু ছিল, ডিপোজিট প্রোডাক্ট বলতে ছিল না বলবো না, আমরা শুধু অফশোর ব্যাংকিং এর লোনটাই নিতাম, লোন প্রোডাক্ট ছিল, ডিপোজিট প্রোডাক্টে কোনো মানা ছিল না। বাট ওখানে সরকার কোনো আমাদেরকে বলে দেয় না যে তোমরা বেঞ্চমার্ক রেট বা রেফারেন্স রেট, আগে ছিল লাইবর এখন সোফর, এর উপরে আবার এত % তোমরা দিতে বাধ্য। প্লাস এই আইন ছিল না। তো আপনি সোজা কথায় বলতে পারেন যে আগে এই 5-6 বিলিয়ন ডলারের অফশোরে লোনই ছিল, ডিপোজিট ছিল অলমোস্ট 0। এখন যেটা ঘটলো, আইন হয়ে, করমুক্ত হয়ে, প্রশ্নমুক্ত হয়ে, এইটা
বিদেশিদের জন্য হলো, অনিবাসী বাংলাদেশিদের জন্য হলো, আর সবচেয়ে বড় পরিবর্তন এটা এখন যে কোনো বাংলাদেশির জন্য অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা হয়ে গেল। আপনি আমার মগবাজার ব্রাঞ্চ এখানে কাছেই, কালকেই যান, গিয়ে আপনি বলেন যে আমি ওবিইউ ফিক্সড ডিপোজিট আইবি অ্যাকাউন্ট খুলবো, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। সোজা কথায় দেখলে দুরকম, একটা ডাইরেক্ট ওবিইউ, আপনার বোন নিউ ইয়র্কে থাকে, সে সিটি ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই অ্যাকাউন্টটা খুলবে, খুলে সে ওখানে আপনার বোন নিউ ইয়র্কে তার ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চে গিয়ে সিটি ব্যাংকের সুইফট কোডে ওয়্যার ট্রান্সফার করে দিবে, করে দিয়ে আমাদেরকে বলে দিবে আপনি আমার জন্য 1 বছরের ফিক্সড ডিপোজিট খোলেন। 1 বছর ফিক্সড ডিপোজিট আমি প্রায় 7.5% রেট দিব, রাফলি আমি জাস্ট বলছি, 6.8 থেকে প্রায় 9.5% রেট পর্যন্ত, হ্যাঁ প্রায় 8.5-9% পর্যন্ত ফিক্সড ডিপোজিট উনি 3 মাস থেকে 5 বছর পর্যন্ত, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এগুলো হচ্ছে মেয়াদ। রেট 6.5 থেকে 9.5 পর্যন্ত ওঠানামা করে সবসময়। তো আপনার বোন যদি নিউ ইয়র্কে কি ওটা উনিও খুলেন, ওটা ডাইরেক্ট ওবিইউ এফডি ফিক্সড ডিপোজিট, মানে ফ্রান্সে বসে একজন খুললেন, উনি ডাইরেক্টলি খুললেন, ফ্রান্সের ব্যাংকে ঢুকলেন, ঢুকে সিটি ব্যাংকের ফান্ড ট্রান্সফার করে দিলেন, 20 মিনিটের কাজ সবকিছু মিলে। প্রথমে আমাদের ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে ফর্মগুলো ডাউনলোড করে, ফর্মগুলো ফিল আপ করে আমাদের ইমেল অ্যাড্রেস একটা আছে ওখানে আপলোড করে দিলেন, আর আমাদেরকে বলে দিলেন ওনার মেয়াদটা কত হবে। আমরা ওনার ডলার কারেন্ট অ্যাকাউন্টটা খুলে দিলাম, ওই নাম্বারটা নিয়ে ওনার ব্যাংকে গেলেন, বা ওনার মোবাইল ফোনে বসেই তো বাইরে সবাই করে, ওই নাম্বারটা নিয়ে উনি ওই ডলার কারেন্ট অ্যাকাউন্টে ওবিইউতে, এটা কিন্তু দেশের ভিতরে না, এটা অফশোরে, অনশোরে না, আপনি এটা একদম নিখুঁত বলেছেন, ওইখানে উনি ওটাকে ওয়্যার ট্রান্সফার করে পাঠিয়ে দিলেন, আমরা ওই মেয়াদে খুলে এফডি রিসিপ্টটা তাকে দিয়ে দিলাম। এটা সবসময় ছিল, জনপ্রিয় ছিল না, জিরো অলমোস্ট ব্যালেন্স ছিল। এখন যেটা হলো, আপনি জেবুন্নেসা আলো কালকে আমার মগবাজার ব্রাঞ্চে গিয়ে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ব্যাংকের অফশোর যাদের আছে ব্রাঞ্চে গিয়ে বলবেন আমি ওবিইউ ফিক্সড ডিপোজিট করব, ওটাকে সরকার নাম দিয়েছে আইবি অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, আমি ওটাকে বলি ইনডাইরেক্ট অফশোর। হ্যাঁ, সো ডিরেক্টলি বাইরে থেকে না, ঘরে বসে বাংলাদেশি জনগণ এখন এটা খুলবে, কারেন্ট অ্যাকাউন্টে ডলারের খুলে ফেললো, বাইরে যে আছে তাকে ওই নাম্বারটা পাঠিয়ে দিবে, দিয়ে বলবে যে আপনি আপনার ওই বোনকেই বলবেন যে আপু তুমি এইখানে আমাকে ফিক্সড ডিপোজিটে ওয়্যার ট্রান্সফার করে দাও, সুইফট করে দাও টাকা, ডলারটা, আপনার এই ডলারটা চলে আসলো, আপনি খুললেন, আপনার বোন দৃশ্যপট থেকে টোটাল এবার বিদায়। এটা পুরোপুরি আপনার অ্যাকাউন্ট, আপনি এটা চালাবেন, মেয়াদ শেষের আগে ভাঙান, পরে ভাঙান, টাকায় ভাঙান কি ডলারে বাইরে ডিরেক্টলি পাঠিয়ে দেন, কোথাও কোনো বাধা নেই, কোনো প্রশ্ন নেই। এবং এই যে আপনি 8.46 পর্যন্ত যে ইন্টারেস্ট রেট দিচ্ছেন বিভিন্ন মেয়াদে, হ্যাঁ মানে এটা তো চেঞ্জ হয়, কিন্তু এই যে কেউ ফিক্সড ডিপোজিট করলো এই ইন্টারেস্টটাও তো তারা আসলে ডলারে পাবে, ইন্টারেস্টটাও ডলারেই পাবে। আমরা এই মুহূর্তে ডলার ইউরোতে খুলছি, দুর্দান্ত প্রশ্ন, ইন্টারেস্টটা টাকায় পাবে না, 3 বছর পরেও ডলারেই পাবে। টাকা তো অবমূল্যায়ন হয়, একটু দুর্বল কারেন্সি, ডলার তো শক্তিশালী কারেন্সি, সো আপনি বুঝতেই পারছেন যে আপনার লাভটা কত গুণ বেশি আসলে। তো আপনারা, আমরা জানলাম যে আপনারা দুটো দেশে, পর্তুগালে এবং ওয়ার্সাতে আপনারা করে এসেছেন, তো ওখানে আপনারা যে পার্টিসিপেন্টরা কারা ছিল এবং তারা এই আইনটাকে কিভাবে দেখছে বা কি ধরনের প্রশ্ন করছে, আপনাদের রেসপন্সটা আপনারা কি রকম পাচ্ছেন? সুন্দর প্রশ্ন, দুর্দান্ত সাড়া পাচ্ছি। পর্তুগালে অনেক বাংলাদেশি আছেন যারা রেমিটার ক্লাস, অর্ধেক বাংলাদেশি ওখানে, যারা এখনো যেটা রেমিটেন্স আসে, ওয়ার্কার্স রেমিটেন্স, ওই শ্রেণীর বাংলাদেশি দেখলাম অর্ধেক, আর বাকি অর্ধেক দেখলাম ডিপোজিটর ক্লাস, যেটা ওবিইউ ফিক্সড ডিপোজিট করবে, আর একটু হোয়াইট কলার যারা ভালো বেতন পান, ভালো ব্যবসা করেন। 2 রকমই পর্তুগালে দেখলাম। 450 থেকে 500 মানুষ এসেছিলেন, বাংলাদেশ এমবাসির লোকজন ছিলেন, কাউন্সিলর ছিলেন। পোল্যান্ডে দেখলাম একটু অন্য চিত্র, মোটামুটি 80-90% ডিপোজিটর ক্লাস, রেমিটেন্স ক্লাস কম। ওয়ার্সাতে প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী, ওখানে মাননীয় অ্যাম্বাসেডর নিজে এসেছিলেন। আমাদের অনুষ্ঠান হলো ওয়ার্সা ম্যারিয়ট হোটেলে, দুর্দান্ত। কোয়ারিজ গুলো ব্যাপারটা এরকম কি, তারা তো বাইরে তো এইসবের ডলারের ডিপোজিট রেখে ইন্টারেস্ট রেট 0.5 থেকে শুরু করে ম্যাক্সিমাম 2%, কোনো দেশে তো কিছু পাবেনই না, নেগেটিভ। আপনি $100 রাখলেন, ওইটার ভ্যালু হয়ে যাবে বছর শেষে $97। তো এটা তো স্বাভাবিক যে ছাড়া ফেলার কথা। আমাদের ক্যাম্পেইন লঞ্চ হলো সিটি ব্যাংকের,
$100 মিলিয়ন ক্যাম্পেইন আগামী 2 মাসের মধ্যে সিটি ব্যাংকের স্টাফদের বিশাল সব পুরস্কার আছে। তার মানে নিশ্চিত থাকেন যে 2 মাসের মধ্যে 100 মিলিয়ন আসতে চাচ্ছে। এছাড়া আপনাদের টার্গেটও তো এই বছর $1 বিলিয়ন। আমার নিজের টার্গেট এই বছর $1 বিলিয়ন। বিষয়টা হচ্ছে ওইখানে তো তারা বিভিন্ন প্রশ্ন করছিল কি যে এই যে আপনারা হাই রেট দিচ্ছেন, যেখানে হাইস্ট 2% রেট অন্যান্য যে কোনো দেশে কোথাও নেগেটিভ, এটা তাদের কোনো সন্দেহের তৈরি করে কিনা? বা কি ওভারঅল তো একটা আছেই যে বাংলাদেশের সবকিছু মিলে আমরা একটা উঠতি অর্থনীতির দেশ, মানুষের বিশ্বাসের জায়গায় কিছু ঘাটতি থাকতেই পারে। হঠাৎ বাংলাদেশের ব্যাংকগুলো অফশোরে 6.5 থেকে 8.5 9.5 রেট দিচ্ছে, যেখানে টোকিও থেকে নিয়ে টরন্টো পর্যন্ত আমরা যেখানে ডলারটা ব্যাংকগুলোতে রাখছি সেখানে রেট 1%, 1.5%, 1%। স্বাভাবিক যে এত রেটের কি করে আপনারা দিচ্ছেন? তো এই প্রশ্ন বারবারই এসছে। এই প্রশ্নের উত্তর একটাই, রেটটা দিতে পারছি কারণ হচ্ছে আজকে তো আমি এই অফশোরেই আমাদের এত বড় দেশের অর্থনীতিতে আমদানিটা চালাতে হয়। এই অফশোরেই তো আমরা বাইরে থেকে লোন নিচ্ছি, সেখানেও কিন্তু মোটামুটি এই রেফারেন্স রেটের সাথে আরো 3% যোগ করেই লোন নিচ্ছি। 8.5 থেকে 9.5% কিন্তু আমরা লোন নিচ্ছি। আজকে আমার সিটি ব্যাংকেরই $400 মিলিয়ন অফশোরে লোন নেওয়া আছে। সারা দেশের 6 থেকে 7 বিলিয়ন ব্যাংকগুলোর লোন নেওয়া আছে। আপনি দেখেন এই লোনের টাকাটা বিদেশিদেরকে দিচ্ছি, সুদটা দিচ্ছি। আমার তো এটার পিছনে ছুটতে হবে না। আমার দেশের 1 কোটি মানুষ বাইরে আছে, আমার ঘরের ভিতরে আছে এখানে প্রায় 17 কোটি মানুষ। অফশোর তো এখন সবার জন্য হয়ে গেল। প্লাস এটা তো আরো বড় কথা, বিদেশি যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান একদিন তো যখন বিশ্বাস উৎপন্ন হবে তখন তো আপনার ওই সিঙ্গাপুরের যে ওয়াসা আছে সেও এখানেই টাকা রাখবে, ডেনমার্কের যে ডেসা আছে সেও এখানেই টাকা রাখবে, লন্ডনের যে শহর উন্নয়ন কর্তৃপক্ষের ফান্ড পড়ে আছে বা জাপানের যে পেনশন ফান্ড আছে, একদিন তো এটা হবে। আপনি চিন্তা করেন আলো, মরিশাসের অর্থনীতি $13 বিলিয়ন, মরিশাসের অফশোর ব্যাংকিং এর ডিপোজিট আছে সারা পৃথিবীতে, সবার ডিপোজিট মরিশাসে রাখে $800 বিলিয়ন আমার জানা মতে। তো $13 বিলিয়ন অর্থনীতিতে $800 বিলিয়ন অফশোরে ডিপোজিট আছে। তারা ওই ডলারগুলি সারা পৃথিবীতে ভাড়া খাটাচ্ছে এবং ওইটা ওদের অর্থনীতিটা বড় আয়। আমাদের $470 বিলিয়ন অর্থনীতিতে অফশোর ব্যাংকিং এ আছে 6 থেকে 7 বিলিয়ন লোন, নট ডিপোজিট। তো আমি তো ওই লোনের ডিপোজিটটা লোনের ইন্টারেস্ট পে করতে হবে না, বিদেশিদের দুয়ারে দুয়ারে লোনের জন্য আমার ছুটতে হবে না আমার আমদানি করার জন্য। প্লাস সরকার আমাকে বলছে তুমি তোমার এই অফশোরের ডলারটাকে আমাকে সোয়াপ করবা, সোয়াপ করে আমি তোমাকে লো রেটে টাকা দিয়ে দিব, 8% আমি টাকাটা পাবো, যেটা কারেন্সি সোয়াপ, নতুন কারেন্সি সোয়াপ 8% টাকাটা পাবো। ওই 8%-এর টাকাটা দিয়ে আমি 10-11% আমার এখন লোন চলছে। প্লাস আমি সরকারের ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করতে পারবো 11.5%-এ, সেটাও পারবো। অনশোরেও নিতে পারবেন আবার। ইয়েস, রাইট। নতুন আবার একটা সার্কুলার এসলো যে অনশোরেও তো অনেকে ডলারের ব্যবসা করে, অনশোরেও অনেকেই ডলারে আমাদের ফরেন কারেন্সি বিল ডিসকাউন্টিং হয়। তো অনশোরেও আমি এই অফশোরের ডলারটা দিয়ে, অফশোরের ডলারটাকে না ভাঙিয়ে অনশোরেও আমি ডলারের বিল ডিসকাউন্টিং করে এই বৈদেশিক বাণিজ্যের কাজটা করতে পারবো। এবং এখন আর কোনো বাধা নাই যে কোনো আইটেম ওয়াইজ যে অনলি গভর্নমেন্ট এলসি বা অনলি ক্যাপিটাল মেশিনারিজ তা না, যে কোনো এলসিতে অনশোরেও আমি আমার ওটাকে আমি ব্যবহার করতে পারবো। এখানে আমার একটু জানার বিষয় যে প্রথমত হলো আমার তো অফশোরে যে ডিপোজিটটা পাচ্ছি সেটা আমার লায়াবিলিটিস, সেটাকে আমি অনশোরে নিয়ে আমি হয়তো বড়োয়ারদের আমি লেন্ড করছি, এইটা ম্যানেজ করবেন কিভাবে? যে আমি লেন্ড করলাম এরপর আমি পরিশোধ করব কিভাবে? এই অফশোর এন্ড অনশোরের ম্যানেজমেন্টটা কতটা রিস্কি হবে বা কি হবে? আসলে এটা একটা ব্যাংকের বেসিক ট্রেজারি ম্যানেজমেন্ট, ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। আমাদের ধরেন 40,000 কোটি টাকা ডিপোজিট ধরেন একটা ব্যাংক নিচ্ছে, তো ওই 40,000 কোটি টাকা ডিপোজিটের তো এবং অন্যান্য মানি মার্কেট থেকে আরো নিয়ে টিয়ে 40,000 কোটি টাকা ডিপোজিটটা তো খাটিয়ে ফেলছে লোনে। ওটা তো কেউ আর একদিনে ডিপোজিটটা তুলতে আসে না, কোনোদিনও না। তো অনশোরেও তো আপনাদের টাকাটা আমরা নিয়ে লোনে ইউজ করি এবং সবাই যেহেতু একদিনে চায় না, ব্যাংকিং এর বেসিক কথা, আমরা তো তারল্য তো ওইখানেই, তাই না? তো আমাদেরও তো এই ডলার তারল্য রাখতে হবে, এটাই লিকুইডিটি কাভারেজ রেশিও আমরা টাকাতে বলি। ডলারেও ডলার বুকটাকেও তো আমরা ওভাবেই ম্যানেজ করি। সো অফশোরে ধরেন আমার একসময় $1 বিলিয়ন আসলো, এই $1 বিলিয়ন আমি বিভিন্ন পেমেন্টে কাজে লাগাচ্ছি, বাট ওই $1 বিলিয়ন সব একদিনে তুলবে না, বিভিন্ন মেয়াদের এফডি থাকবে। আমার এফডির মেয়াদ ভিত্তিক পুরো আমার কখন কোনটুকু পেয়েবল লায়াবিলিটির আমার তো হিসাব থাকবেই, আমি তো ওই হিসাব করেই ডলারটা বিনিয়োগে করব। আইদার এলসি পেমেন্টে অফশোর
অফশোরেই অর এলসি বিল ডিসকাউন্টিং এ অনশোরে অর সরকারের সাথে সোয়াপ। এটা তো আমার মেয়াদ ভিত্তিক যে চার্টটা থাকবে ওই চার্টের ভিত্তিতে আমি বিনিয়োগগুলো করব। আমরা যদি মোটা থেকে বলি যে এই যে ডিপোজিট যখন হবে আমাদের অফশোরে, এই যে আপনি মরিশাসের যে উদাহরণটা দিলেন $800 বিলিয়ন ডিপোজিট, আমাদেরও যখন ডিপোজিট অনেক হবে, এই ডিপোজিটটা আমাদের আসলে ডলার মার্কেটে কিভাবে ভূমিকা রাখবে? লাইক আমরা এখন রিজার্ভ থেকে দেখি রিজার্ভের পর অনেক প্রেশার, আপনারা প্রতিদিন বাংলাদেশ ব্যাংক $70 থেকে $80 মিলিয়ন ব্যাংকের এলসির জন্য বিক্রি করে দিচ্ছে। আপনাদের যেহেতু ডলার সংকট, আপনারা এলসির জন্য ডলার তাদের কাছে চাচ্ছেন, ফলে তারা বিক্রি করছে, সেটা রিজার্ভের পর অনেকটা প্রেশার তৈরি করছে। তো এই ডিপোজিট আসলে আমাদের কি কি কাজে লাগবে? আচ্ছা, এই ডিপোজিটটার সাথে রিজার্ভের কোনো তো সম্পর্ক নাই। প্রথম কথা, ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই। একটা জায়গায় আছে যে সরকারের রিজার্ভ প্রতি মাসে ক্ষয় হয়, কারণ হচ্ছে সরকার আমাদের রিজার্ভের ডলার থেকে ব্যাংকগুলো ডলার কিনে নেয়, কিনে নিয়ে তাদের আপনার এলসি পে করে, যেহেতু এখন ডলার সংকট চলছে। সো রিজার্ভে যাই থাকে $20 বিলিয়ন, আবার একটু পড়ে যায়, আবার একটু পড়ে যায়, আবার নতুন জিনিস রিজার্ভে ঢোকে। এখানে বিষয়টা হচ্ছে যে এটা অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট। এইটা বেসিক্যালি ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, আপনি সরকারের দিক থেকে দেখলে এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টে একটা ইনফ্লো। এইটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টে এখন একটা বড়সড় ঘাটতি আছে সরকারের। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আউটফ্লো বেশি সরকারের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, নট ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট। প্রথম কথা দর্শকদের জন্য যদি আমি এক লাইনে বুঝাই, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে হচ্ছে একদিকে ইনফ্লো ডলারের এক্সপোর্ট রেমিটেন্স, আর একদিকে আউটফ্লো ইম্পোর্টস এবং অন্যান্য পেমেন্টস। এই দুটো হলো কারেন্ট অ্যাকাউন্ট। এইটা ব্যাংকের মূলত, আমরা ব্যাংকগুলোই ডলার আনি, আমরা ব্যাংকগুলোই কারেন্ট অ্যাকাউন্ট ডলার এনে আমরা কিনে ফেলাই, কিনে ফেলে ফরেন এক্সচেঞ্জ করি, বিনিময় করে লিকুইডিটিটা ট্রান্সফার করে আমরা টাকায় রূপান্তর করে আমরা এখানে পে করি। তো কারেন্ট অ্যাকাউন্টের প্রসঙ্গে আসছে না। অফশোরের যেটা হচ্ছে এটা তো আপনাদের ডলার, এটা তো আমি ভাঙাতে পারবো না। এইটা অ্যাজ এ লায়াবিলিটি থেকেই যাবে। এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের যেখানে বিদেশি অনুদান, লোন, আদার লায়াবিলিটিস এগুলি পড়ে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এটা কারেন্ট অ্যাকাউন্টের মতন এটা লেনদেনমূলক না, এইটা অনেকটা অ্যাসেট লায়াবিলিটি মূলক। এটা লায়াবিলিটি সাইড, যেমন আপনার IMF এর লোন সরকার নিচ্ছে, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টে সরকার যখন কোনো কিছু নয়, এটা ডিরেক্টলি রিজার্ভে যোগ হয়। এইটা আলটিমেটলি কিন্তু গিয়ে ব্যাংকগুলোর ডলার, এটা কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের না। কিন্তু এটা আপনি একটা জায়গায় রাইট যে এইটা যে সরকারের রিজার্ভ ক্ষয় হয়ে যায়, ইরোশনটা কমাবে, কারণ একসময় আমার সরকারের বাংলাদেশ ব্যাংকের কাছে আমার হাত পাততে হবে না, আমার কাছে প্রচুর ডলার থাকবে। এইভাবে এটা রিজার্ভে ইনডিরেক্ট অবদান রাখবে। বাট অফশোর ব্যাংকিং এর সবগুলো ব্যাংক মিলে আজকে $5 বিলিয়ন যোগ হলো। এই $5 বিলিয়ন ডিরেক্টলি গভর্নমেন্ট রিজার্ভে যোগ হলো না। বাট আপনি ঘুরায় বলতে পারেন, আপনারা যেরকম শর্টফলে থাকেন, রিজার্ভ থেকে যে পরিমাণ ডলার বের হয়ে যায়, তখন তার রিজার্ভ থেকে ডলার বের হবে না। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে আমাদের এখন তো আমাদের ডলার ইনফ্লোর সোর্স হলো মেইনলি রেমিটেন্স এন্ড এক্সপোর্ট। আমার এটাই মেইন কথা। হ্যাঁ, অফশোরটা কিভাবে আমাদের ওই সোর্স হবে? আমাদের আলটিমেট ইনফ্লো কিন্তু দেখেন এক্সপোর্ট এন্ড রেমিটেন্স, ওয়ার্কার্স রেমিটেন্স। দেশ যেভাবে উন্নতির দিকে যাচ্ছে, এই ওয়ার্কার একসময় আর বাইরে গিয়ে ওমানের রাস্তা ঝাড়ু দিতে যাবে না, বাংলাদেশি তারা ভালো চাকরি পাবে। দেশের সমস্ত পৃথিবীর উন্নয়নের ধারাগুলো যদি দেখেন, ওই দিন আসবে। এক্সপোর্ট আরও বাড়বে, আমদানি অনেক বাড়তে হবে। এখন আমদানি $85 থেকে $90 বিলিয়ন, আর একটু নেমে এসছে এখন চাপের মাধ্যমে $60-65 বিলিয়ন নেমে আসছে। আমি তো মনে করি আমদানি আসলে আপনার $120-125 বিলিয়ন যাবে। দেশের বড় অর্থনীতি, এই আমদানিগুলো রূপান্তরিত হবে ব্যাক টু ব্যাক অন্যান্য ধরনের ব্যাক টু ব্যাকে রপ্তানিতে। সো রপ্তানি দেশের বিগেস্ট ডলার সোর্স থাকবে, রপ্তানি দেশের বিগেস্ট আয়ের সোর্স থাকবে। আর দ্বিতীয় এই ডলারের ইনফ্লো সাইডে সবচেয়ে বড় সোর্স হবে আমি মনে করি দৃশ্যপট থেকে একসময় ওয়ার্কার্স ফরেন রেমিটেন্স সরে যাবে, ওবিও ফিক্সড ডিপোজিট এটা হবে দ্বিতীয় সর্বোচ্চ সোর্স। আমি মনে করি যে আমাদের এই বিশাল দেশের যদি মাসে $10 বিলিয়ন আমদানি করে দেশ, সমস্ত আমদানিকারকেরা বিভিন্ন কিছু, কোনোটা ইন্টারনাল কনজাম্পশনের জন্য, কোনোটা একটা জিনিস তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বেচার জন্য, তো এইটা $10 বিলিয়ন যদি হয়, $120 বিলিয়ন শুধু আমদানি ব্যয় পরিশোধে লাগে। তো আমাদের ওইখানে কিন্তু যদি আজকের দিনের ইনফ্লো হিসাব করেন রেমিটেন্স থেকে
ওয়ার্কার্স রেমিটেন্স থেকে, দুটো রেমিটেন্স, নর্মাল রেমিটেন্স, ওয়ার্কার্স রেমিটেন্স এবং এক্সপোর্ট থেকে আপনি দেখবেন ভালো একটা গ্যাপ আছে। আমাদের তো একটা আমদানি একদিকে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং কমানো হয়েছে, আবার আমদানিটা সাপ্রেসও করা হয়েছে আমাদের সংকট ছিল বলে। এটাকে খুলে দেওয়া উচিত যেন মানুষ খোলা হাতে আমদানি করতে পারে এবং মাল তৈরি করে দেশের দোকানে ওই জিনিসই বেচতে পারে বা বিদেশে রপ্তানিতে পাঠাতে পারে। আমি ওখানেই মনে করি যে এটা দারুণ কাজে দেবে। আমরা যদি অফশোরে চিন্তা করেন, আপনাদের ফিক্সড ডিপোজিটগুলোর মাধ্যমে সিটিব্যাংক অফশোরে আজকে ভাবেন যে আমার $3 বিলিয়ন অফশোর ডিপোজিট আছে, আমি কিভাবে আমদানিতে সমস্ত আমদানিকারককে সাপোর্ট করব? তো আমি ক্লিয়ারলি আই এম প্রেডিক্টিং যে দিস উইল বি দ্য সেকেন্ড বিগেস্ট ডলার সোর্স ফর দ্য ইকোনমি, অ্যান্ড ফর দ্যাট রিজন আই রিয়েলি থ্যাংক আওয়ার সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড অলসো প্রাইম মিনিস্টার্স অফিস। তো আমরা দেখলাম যে এই আইনটি যখন পাশ হয় সেটি নিয়ে কিন্তু সংসদে অনেক ধরনের কনসার্ন রেজ করা হয়েছিল যে এটা মানি লন্ডারিং এর জন্য অনেক বড় একটি সোর্স হতে পারে। আপনি ব্যাংকার হিসেবে এখানে কতটা রিস্ক দেখছেন? মানি লন্ডারিং এর তো ব্যাপার থাকেই না, যে আমি অফশোরে বিষয়টা দেখেন এভাবে যে আজকে যদি সরকার এটা বলতো বাংলাদেশ ব্যাংক যে এখন থেকে বাইরের যে কোনো ডলার এখানে ক্যাশে জমা দিয়ে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট খোলা যাবে, তখন কিন্তু মানি লন্ডারিংটার প্রশ্ন আরো তীব্রভাবে আসতো। এখন মালয়েশিয়াতে একজন বাংলাদেশি আছে কিংবা মালয়েশিয়াতে একজন মালয়েশিয়ান আছেন, উনিও খবর পেলেন যে অফশোর ব্যাংকিং এ ফিক্সড ডিপোজিটে বাংলাদেশের সিটি ব্যাংক এই 6.5 থেকে 9% দেয়। তারা যে পাঠাবেন তারা কিন্তু তাদের ডলারটা ব্যাংকের মাধ্যমেই পাঠাতে হবে। আমাদের ওবিইউ ফিক্সড ডিপোজিট, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট ইনডাইরেক্ট যেটা ঢাকায় খোলা হচ্ছে বলেন, আপনি নিজে খুললেন, আপনার বোন ফ্রান্স থেকে ওইখানে রেমিটেন্স করলেন, মানে ওয়ার ট্রান্সফার করলেন, নট রেমিটেন্স, আই এম সরি, রেমিটেন্স বলাই যায়, বাট এদেশে রেমিটেন্স বলতে আসলে ওয়ার্কার্স ফরেন রেমিটেন্সটাই বোঝানো হয়। সো আমাদের ওয়ার ট্রান্সফার করে সুইফট পাঠিয়ে দিলেন, এটা কিন্তু উনি ফ্রান্সের একটা ব্যাংকে যাচ্ছেন, কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক পাঠাচ্ছে ওই ব্যাংকই আমাদের তো বিশ্বাস এটাই যে ওই ব্যাংকই তো ওইটার সোর্স জিজ্ঞেস করবে যে আপনি $1 মিলিয়ন বাংলাদেশে পাঠাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে তো এই টাকাটা ছিল না, কই পেলেন? করতে তো দিবে না, বাইরে এত কড়া আইন কানুন। সো এই ফিল্টারটা আছে যে এটা কোনো ক্যাশ ডলার ভিত্তিক বিষয় না, এটা অনলি পৃথিবীর সমস্ত ব্যাংক থেকে বাংলাদেশের, আমি আমার সিটি ব্যাংকের কথাই বলি, সিটি ব্যাংক অফশোরে ডলার টু ট্রান্সফার করার। সো সোর্স সাইডে ইনকামের সোর্স কিভাবে আয় করলেন, এইগুলিতেই তো মানি লন্ডারিং এর আসল বিষয়টা। তারা তো এই সিঙ্গাপুরের ওই ব্যাংকে বসে বাংলাদেশি ভদ্রলোক এই প্রশ্নের মুখে সিঙ্গাপুরের ব্যাংকই তাকে করবে, আমি তো রিসিপিয়েন্ট, আমি নিয়ে নিলাম, আমার এখানে আমি মানি লন্ডারিং রিস্ক দেখি না আসলে, আনলেস আমি ঝামেলায় পড়ে যাই যে আমি রাশিয়ান কোনো স্যাংশনড এন্টিটি, ইরানের কোনো স্যাংশনড এন্টিটি, লেবাননের কোনো স্যাংশনড এন্টিটির যদি আমি ডলার নিয়ে ফেলি তাহলে আমি ঝামেলায় পড়বো। আমি এখন একটু বলি সর্বশেষ যে কোশ্চেনটা, যে ডলার মার্কেটে যে আমরা ক্রাইসিস গত 2 বছর ধরে ফেস করছি, এর মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে রেসিডেন্সিয়াল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এবং এই অফশোর ব্যাংকিং আইন দুটো বিগ ডেভেলপমেন্ট এই ডলার মার্কেটে বা ফরেক্স মার্কেটের জন্য। তো আপনার কি মনে হয় যে আমরা খুব শীঘ্রই এই ডলার ক্রাইসিস কেটে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি? ডলার ক্রাইসিসটা তো দেখেন, রেমিটেন্স বাড়ছে, মাসে $2 বিলিয়নের উপরে, এক্সপোর্টের কার্ভও কোনো অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই, আমি বরং সন্তুষ্টই হই। ডলার মার্কেটের অবস্থা তো একটু ইজ আউট করেছে, একটু হলেও সহজ হয়েছে, এবং সামনে আরও হবে। ইলেকশন হয়ে গেল, ইলেকশন কেন্দ্রিক অনিশ্চয়তা চলে গেল, মানুষ এখন হাত খুলে বিজনেস করবে। দিস ইজ গোয়িং টু বি আ গ্রোথ ইয়ার, এটা গ্রোথ ইয়ার হবে। আমাদের ভয় ছিল এই ইয়ারটাই কি হয়ে যায়, ইলেকশনের মাধ্যমে সর্বনাশ হয়ে যায় কিনা। আমি গ্রোথ ইয়ার প্রেডিক্ট করছি। ডলার সংকট কাটছে, এই ডলার সংকটের মধ্যে এখন বিশাল একটা ধাক্কা দিবে, একটু সময় লাগবে আরএফসিডিতে প্রচুর ডলার আসছে। আরএফসিডিতে আমরা সিটি ব্যাংক বিশাল ক্যাম্পেইন করছি, অন্য ব্যাংকে নেমে গেছে রেসিডেন্সিয়াল, যেটা আপনার বাইরে বিদেশ থেকে ট্রাভেল করে দেশে ঢুকলেই আপনি শুধু অ্যারাইভাল সিলটা দেখাবেন। আপনার অ্যারাইভাল সিলের বিপরীতে আমি পাসপোর্টে, আপনি ঢাকা এয়ারপোর্টে ঢুকেছেন, ফেরত এসছেন, বিনা প্রশ্নে $10,000 নিয়ে নিচ্ছে। আর $10,000 উপরে যদি আনতে চান, এয়ারপোর্টে FMJ ফর্ম ফিল আপ করে আপনি ওখানে $1 লাখ যদি নিয়ে আসেন বাইরে থেকে, আপনি আরএফসিডি করবেন। আরএফসিডি আমাদের
সমানে খোলা হচ্ছে আমাদের। কিন্তু এখানে আরএফসিডি নিয়ে মানুষের অনেক ধরনের প্রশ্ন আছে যে আমি আমার টাকা দিয়ে ডলার কিনছি, আমরা যখন ট্রাভেলে যাচ্ছি যেই টাকাটা দিয়ে ডলার কিনছি এই টাকাটা কিন্তু আমার অলরেডি ট্যাক্স দেয়া আছে, সেটা দিয়েই আমি আবার ডলার কিনছি বাইরে ট্রাভেল করার জন্য, সেই এক্সট্রা ডলারটাই আমি আপনার এখানে আরএফসিডিতে রাখছি। এখন প্রশ্ন হলো এখানে যখন আমি ডলারটা রাখছি আরএফসিডিতে সেখানে আমার ট্যাক্স আছে কিনা, আমি ডলারই তুলতে পারবো কিনা, যদি ডলার না তুলি টাকাই এনক্যাশ করতে পারবো কিনা। কারণ এমন হতে পারে যে আপনারা যদি বলেন আরএফসিডি থেকে তোলা যাবে না, আপনি আরেকটি সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে ট্রান্সফার করে নিতে পারেন, কিন্তু আমার কিন্তু ওই টাকাটা আরএফসিডি যে ইন্টারেস্ট পেলাম বা আরএফসিডি যে টাকাটা রাখলাম, ডলারটা রাখলাম, সেটা তো আমার অলরেডি পেইড ট্যাক্স। এইটা যখন আমি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করি তখন কিন্তু সেটা আবার ট্যাক্সের মধ্যে পড়ে গেল, অর্থাৎ ডাবল ট্যাক্স। তো এইখানে মানুষের একটা সন্দেহ যে আমি কি আরএফসিডি থেকে টাকাটা তুলতে পারবো কিনা, আরএফসিডি ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট কিনা, এই কোশ্চেনগুলো আপনি কিভাবে? আরএফসিডি ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট এগুলি মিথ, আপনাদের এই চিন্তাগুলো আসলেই মিথ। যেমন আগে আমরা মনে করতাম আরএফসিডি অ্যাকাউন্ট থেকে বোধহয় ক্যাশ ডলার নেওয়া যায় না, প্রতিটা ট্রিপে $5,000 করে ক্যাশ নেওয়া যায় আরএফসিডি ডিপোজিট থেকে। মিথ নাম্বার 1। মিথ নাম্বার 2 হলো যে আমার পুরনো কোন ট্রিপের অ্যারাইভাল সেলের এগেনস্ট আমি দিতে পারবো, এটা কি 1 বছরের, আমি 2021 সালে একটা ট্রাভেল করে কাঠমান্ডু গিয়েছিলাম, ওই অ্যারাইভাল সেলের এগেনস্টে 10,000 দিতে পারবো কিনা। আসলে আপনি যে কোনো পুরনো ট্রিপের এগেনস্টেই এই ডলার জমা রাখতে পারবেন। আপনি যদি 2020 সালের জানুয়ারিতে কলকাতা যেয়ে থাকেন তার এগেনস্টে আপনি আজকে 2024 10,000 দিতে পারবেন। এটা মিথ নাম্বার 2। মিথ নাম্বার 3 আর একটা আছে যে আরএফসিডি ডলারটাকে আমাকে টাকায় ভাঙায় ফেলতে হবে, যেটা আপনি অনেকটা এরকম প্রশ্ন করছেন। নো, আরএফসিডি ডলারটা ডলার হিসেবে প্রতি ট্রিপে 5,000 বাইরে নেওয়া যাবে। আরএফসিডি ডলারটা আপনি যে কোনো, আপনার আরএফসিডিতে জমে $65,000 ব্যালেন্স হয়েছে, 6টা ট্রিপে $60,000, 10,000 করেই আমি ধরলাম, আর এক ট্রিপে 5,000। আপনার যে কোনো বাইরে আপনি বলবেন আরএফসিডি ডলারটা আপনি আমাকে, আপনার দুবাইতে একটা ব্যবসা আছে, আপনার মেয়ে কানাডাতে পড়ে, আমি ডোমেস্টিক মার্কেটে তুলতে পারবো কিনা? ডোমেস্টিক মার্কেটে আপনাকে টাকায় ভাঙাতে হবে, কারণ ডোমেস্টিক মার্কেটে তো ডলারের কোনো কাজ নেই। ডোমেস্টিক মার্কেটে টাকায় ভাঙালে আপনি চিন্তা করেন, আপনি আরএফসিডি ডলারটা আজকে বিল্ড করছেন, ডলারের রেট আপনি বাইরে যাওয়ার সময় 115-তে কিনেছেন, আপনি এটা আনুমানিক আমি বলছি, আজকে 2 বছর পরে আপনি এটা ভাঙাবেন, তখন হয়তো বা পার ডলারে আপনি হয়তো 140 টাকা করে পাবেন, 135 পাবেন, ইন্টারেস্ট পাবেন, ইন্টারেস্ট ডলারের ইন্টারেস্টটা পাচ্ছেন, পেয়ে সেটাতে আপনি তখন টাকায়, ওই সময় রেট তো আপনি অনুমান, আপনি আশাবাদী হওয়া উচিত, নেগেটিভ না হয়। ওই সময় ডলার রেট তো 115 থাকবে না, আপনি কিনেছিলেন যখন বাইরে যান, আজকে বেড়াতে যাচ্ছেন 115 করে ডলার কিনেছেন, আপনি ভাঙাবেন যখন 1.5 বছর পরে আরএফসিডি ডলারের ব্যালেন্স, বা 3 বছর পরে, আপনি অনুমান করতে পারেন কার্ভ দেখে যে 87 টাকা ডলার আজকে আমরা ক্যাশ ডলার। আরএফসিডি তে যারা ডলার রাখছে তারা ডোমেস্টিক মার্কেটে ডলারটা তুলতে পারবে না, বাট টাকা এনক্যাশ করতে পারবে, টাকা এনক্যাশ করতে পারবে। ট্যাক্সের বিষয়টা ওখানে ট্যাক্স, আরএফসিডি তে ট্যাক্স এখনো মওকুফ হয়নি। আরএফসিডি ট্যাক্সটাও আমি আশা করি আরএফসিডি ডলারের যে ব্যালেন্স টাকায় ভাঙালে সেই ট্যাক্সও মওকুফ হবে। আমরা মাননীয় গভর্নর মহোদয়কে বলেছি, উনি দেখছেন, বাট সবকিছুই তো ট্যাক্সের ব্যাপার, রাষ্ট্রের রাজস্ব আয়ও দরকার। বাট আমি ওই প্রসঙ্গে আর যাব না, আমি এটুকুই বলবো যে আরএফসিডি ডলারও ইজিলি রিপেট্রিয়েবল, ফুলটা বিদেশের মাটিতে বসে এটিএমে পুরা ওই দেশের কারেন্সিতে ফুলটা তুলতে পারবেন, ক্যাশ ডলার প্রতি ট্রিপে 5,000 নিতে পারবেন। আবার দেশে যদি ভাঙান তখন আশা করতে পারেন যে টাকার ভ্যালু আরও বেটার পাবেন, এবং দেশে আপনি ভাঙাতেও পারবেন, এবং যে কোনো ট্রিপের ডলারই আপনি ট্রিপের এগেনস্টে দিতে পারবেন। অতীতের কোনো কথার এখানে বিষয় নাই, শুল্ক মুক্ত নয়, বাট ট্যাক্স তো আশা করি চলে যাবে। ট্যাক্স না চলে গেলেও যেহেতু ডলার ডিপোজিট বুক আপনার বিল্ড হচ্ছে না, স্ট্রং কারেন্সি, আপনি এত ভাঙানোর দরকারটা কি? আপনি এটা দিয়ে বাচ্চা বাইরে পড়ান, চিকিৎসাতে কাজে লাগতে পারে, বেড়ানোয় কাজে লাগতে পারে, বিদেশে কোনো ব্যবসা এস্টাবলিশমেন্টে কাজে লাগতে পারে। আমরা দেখছি যে এই আরএফসিডি এবং ওবিইউ এটা আমাদের ডলার সংকটের ক্ষেত্রে অনেকটাই মানে বিরাট কাজে দিবে। দেখেন, আরএফসিডি তো ক্যাশ ডলার দেন, আরএফসিডির কাজটা পরোক্ষ। আরএফসিডির ক্যাশ ডলার ইলেকট্রনিকে যেই ট্রান্সফার করব, আমি ফুল ওইটা দিয়ে সমস্ত ইম্পোর্ট সেটেল করে আমার ব্যাংকিং এর কাজে লাগাতে পারবো, এবং সেটাই আমি করছি। এবং আরএফসিডি ডলার আমি সোয়াপও করতে পারবো ইন্টারব্যাংক মার্কেটে, ইভেন সেন্ট্রাল ব্যাংকের সাথেও। আর ওবিইউ ডলার তো কথাই নাই। ওবিইউ ফিক্সড ডিপোজিটে আপনার ডলার তো ডিরেক্টলি আমি ফরেন লোন নিব না,
ফরেন পেমেন্টগুলি করতে পারবো। উগান্ডার একটা এলসি আমি অফশোর থেকে অফশোর, আমি ওইটার এগেনস্টে আমি বিল ডিসকাউন্টিং করে দিলাম। আমি ইউপাস মেকানিজমে বড় সড়ো টার্ম লোন, 10 বছরের লোন, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ আমি পে করে দিলাম। আমি ওইটাও সেন্ট্রাল ব্যাংকের সাথে সোয়াপ করে টাকা নিয়ে সেই টাকায় আমি আমার ব্যাংকিং চালালাম। আমি ওইটাও ইন্টারব্যাংক ডলার মার্কেটে আমি বিক্রি করলাম। বিক্রি মানে কি, আমি লেন্ডিং করলাম, আর একটা ব্যাংক ইউজ করলো। এই দুটো জিনিসই এত বড়ভাবে আমাদের আমদানির ধাক্কা সামলাতে সাহায্য করবে যে আমি অনেক খুশি, এবং ওইটাই আমার কোর কথা। কিছুদিন সময় দেন, কিছু বছর সময় দেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের জন্য যে আমার ডলার লাগে এবং এই ডলার না থাকার কারণে রিজার্ভে যে ধাক্কা আসে, এই সমস্ত প্রবলেম সলভ হওয়ার দিকে আমরা বিরাট একটা পদক্ষেপ নিলাম। এই ওবিইউ ফিক্সড ডিপোজিট, ওবিইউ ফিক্সড ডিপোজিট ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, তিনটা মোট, ওবিইউ ডাইরেক্ট ফিক্সড ডিপোজিট, ওবিইউ ফিক্সড ডিপোজিট ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট ফর রেসিডেন্ট বাংলাদেশিস, অ্যান্ড আরএফসিডিতে এই বিরাট আজকে 6.8% রেট, এই দুর্দান্ত সুবিধা। এই তিনটার মাধ্যমে আমি পার্সোনালি সত্যিই মনে করি যে রপ্তানির পরে এইটাই হবে সেকেন্ড বিগেস্ট সোর্স অফ সলভিং দ্য প্রবলেম, নট ওয়ার্কার্স ফরেন রেমিটেন্স। ওকে, তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এরকম একেবারে ডিটেইলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার একটা শুধু কথা ছিল, বলবো? আমি চাই যে আপনারা সবাই কথাটা ছড়িয়ে দিন। বিদেশে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যাই আছে, ইভেন বিদেশি বন্ধু আছে, তাদের জন্য তো এটা ওকে। আপনার যে কোনো ইন্ডিয়াতে ইন্ডিয়ান বন্ধু আছে, তাদেরকেও বলে দিন। সিম্পল, সিটি ব্যাংকের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটের প্রথম পেজে এখন ওবিইউ ফিক্সড ডিপোজিট, একদম সিটি ব্যাংক www.citibankplc.com যান, ডকুমেন্টগুলো নিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করেন, একটা ছবি তুলে ফোনে ওইটাকে অ্যাটাচমেন্ট করে ইমেল করেন, যে কাউকে এই কথাটা ছড়িয়ে দিন। দ্রুত ওবিইউ ফিক্সড ডিপোজিট খুলুন, বিনিয়োগ করুন, ফেলে রেখেন না। আর যদি ডলার থাকে, বাসায় লুকানো ডলার থাকে, ডলারে যদি বুক বিল্ড করতে চান, সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যান, আরএফসিডি অ্যাকাউন্ট খুলুন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানলেন যে আমাদের এই আলোচনা থেকে যেটা আমরা জানতে পারলাম যে আসলে এই অফশোর ব্যাংকিং আমাদের এক্সপোর্টের পর দ্বিতীয় বৃহৎ উৎস হতে যাচ্ছে ডলার ইনফ্লোর ক্ষেত্রে, এবং একই সাথে মানি ম্যানেজমেন্টকে আমাদের অনেকটা সহজ করবে, বৈদেশিক বাণিজ্য আরও সহজ করবে। অর্থাৎ ইম্পোর্টের যে আমরা এখন অনেক সংকোচনমূলক নীতিতে আছি ডলার লিকুইডিটি না থাকার কারণে, সেটা অনেকটাই ইজি করে দিবে যখন আমরা অফশোর ব্যাংকিংয়ে এই ডলার ডিপোজিটটা বিল্ড আপ করতে পারবো। এবং আমরা জানি যে ব্যাংকগুলো এখন এই অফশোর ব্যাংকিং এর প্রচারণার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে রোড শো শুরু করেছে, এবং তারা আরো অনেকগুলো রোড শো করবে যাতে এই সচেতনতা বাড়ানো যায় এবং আমরা অফশোর ব্যাংকিং এ এই ডিপোজিটটা বিল্ড করতে পারি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।